বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে সারপ্রাইজ আছে এবং অনেক অনেক গল্পও আছে, তো সারপ্রাইজ যেটা আছে সেটা জুবাইরেরই কাজ হচ্ছে, দায়িত্ব পরিচয় করে দেয়। যাই হোক, সারপ্রাইজের দায়িত্বটা আমার উপর পড়েছে। আজকের অতিথি হিসেবে যিনি আছেন তাকে পরিচয় করিয়ে দিচ্ছে, খুব ইয়াং চ্যাম্প একজন মানুষ, তার সাথে পরিচয় করিয়ে দিব। তবে তার আগে তার উপস্থাপনা একটু দেখে নিই। অসাধারণ এই ছবিগুলো যিনি তুলেছেন তার সাথে পরিচয় করে দিব। তবে তার আগে একটা ছোট্ট কথা বলার আছে। এই ছবিগুলো নিঃসন্দেহে আপনাদের বিস্মিত করেছে, আপনাদের না আমি রুনিয়াও তো বিস্মিত হয়েছি, সেই সাথে আমি মানে স্পিচলেস হয়ে গিয়েছিলাম। সেই সাথে বৈশ্বিকভাবেও কিন্তু সমাদৃত হয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিতে তার এই বেশ কিছু ছবি আর্কাইভড হয়েছে, প্রেজেন্টেড হয়েছে। যে আগে মুহূর্তে পরিচয় করে দিয়েছে আমাদের অতিথির সাথে শিল্পী, আলোকচিত্র শিল্পী উসায়েদ মাহমুদ আমাদের সাথে আছেন। শুভ সকাল। শুভ সকাল সবাইকে। শুভ সকাল। দিনটা কিভাবে শুরু হয়? আজকের দিনটার কথা বলছেন? আজকের দিনটা না, অন্যদিন। আজকের দিনটা অনেক সকালে তোমাকে আমি উঠিয়ে দিয়েছি, এটা বুঝতে পারছি। সো সাধারণত এভরি ডে ইজ জাস্ট লাইক আ নিউ ডে অফ কোর্স, এন্ড সবসময় চিন্তা থাকে যে এভরিডে নতুন কিছু একটা করার। ফটোগ্রাফি সবসময় মানে ফটোগ্রাফি করার প্ল্যানটা আমার সবসময় থাকে না অবভিয়াসলি, বাট যখন আমি কোনো ফটোগ্রাফির কোনো এক্সকারশনে যাই তখন আমার দেখা যায় যে দিনটা শুরু হয় আগের রাতের থেকে। আচ্ছা, রাত 12টা 1টা তখন থেকে আমার প্ল্যানিং শুরু হয়ে যায় যে সানরাইজটা কিভাবে হবে, কোন দিক দিয়ে হবে, এক্স্যাক্টলি কোন দিক দিয়ে সূর্যটা উঠবে, কোন পাহাড়ের ফাঁক দিয়ে উঠবে, ওটার রিফ্লেকশনটা কিভাবে আসবে, ওইগুলো নিয়ে চিন্তাগুলো থাকে। বেশ আয়োজন করে ছবি তুলতে যাওয়া হয় আমাদের এই ইয়াং চ্যাম্পের। আচ্ছা, একটু জানতে চাই উসায়েদ, আমরা বলছিলাম ন্যাটজিওতে সমাদৃত হয়েছে, ন্যাটজিওতে প্রেজেন্টেড হয়েছে ছবিগুলো, তবে এইটা তো একদিনে হয়নি, অনেক দিনের প্রচেষ্টা। একটু জানতে চাই শুরুটা হলো ঠিক কিভাবে? আসলে আমার ফটোগ্রাফি শুরু হয় খুব একটা মানে আনইউজুয়াল একটা সাবজেক্ট। যেমন আমি আসলে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতাম, তো আমার ইন্টেরিয়র ডিজাইনে যখন একটা ইন্টেরিয়র রেন্ডারিং করা লাগতো তখন আমার ইন্টেরিয়র রেন্ডারিংটার একটা ক্যামেরার সেটিং দিতে হতো। আমার কম্পিউটারকে বলতে হতো আচ্ছা ক্যামেরার সেটিংটা এটা দিয়ে এই জিনিসটাকে রেন্ডার করো, মানে ওই ফিল্ডটাই কি আসে দেখতে চাইতাম। তো আমি বললাম যে এটা তো আমি পারছি না, আমার তো ফটোগ্রাফি শিখতে হবে। হ্যাঁ, তো ফটোগ্রাফিতে অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে খুব বেশি ইন্টারেস্ট ছিল তা কিন্তু না। তো পরে ওইটার জন্য আমার ক্যামেরাটা কিনা হলো। ক্যামেরা কিনে তখন আমি ক্যামেরা নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে দেখি যে আমার আস্তে আস্তে ট্র্যাক আবার অন্যদিকে চলে যাচ্ছে। এখন ইন্টেরিয়র থেকে আউটডোরে চলে যাচ্ছে। হ্যাঁ, ইন্টেরিয়র থেকে আউটডোরে চলে যাচ্ছে, এক্সটেরিয়র এক্সপ্লোরার হয়ে যাচ্ছে। রাইট। ইন্টেরিয়রের কাজগুলো সাইড বাই সাইড অবভিয়াসলি চলছে, আর ডিজাইনের কাজগুলো করছি বিকজ বাই প্রফেশন আমি ইন্টেরিয়র ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন এসব জিনিসগুলো করি। আর ফটোগ্রাফিটা মেইনলি হচ্ছে আমার হবি, মানে এখান থেকে যেই আসে সামেশনগুলো ওগুলা নিয়ে আমি ঘুরতে চলে যাই, কোথাও দূরে কোথাও চলে যাই, ফটোগ্রাফিটা করে এনজয় করি, একটা হবি মেইনলি। ওকে, তো পড়াশোনাটা কোথায় যদি আমি জানতে চাই? ইউনিভার্সিটি এবং কলেজ? জি, আমি সাথে ফটোগ্রাফি নিয়ে কি পড়াশোনা করা হয়েছে কি? জি অবশ্যই। ফার্স্টে আমি ব্যাচেলার্স করলাম হচ্ছে প্রোডাক্ট ডিজাইনে, এটা করেছিলাম মালয়েশিয়াতে। আমার অ্যাওয়ার্ড আসলো সুইনবার্ন ইউনিভার্সিটি থেকে, এটা অস্ট্রেলিয়ায়। সেকেন্ড
ব্যাচেলার্স করার পরে সেকেন্ড আমি আসলে ফটোগ্রাফি ডিপ্লোমাতে ঢুকলাম চঞ্চল মাহমুদ স্যারের ওখানে। তো ওনার একটা 3 মাসের ডিপ্লোমা ছিল, ওখানে আমরা ফটোগ্রাফির বেসিকটা শিখলাম। তবে আমি চঞ্চল স্যারকে মানে এই ইয়েটা বলবো যে চঞ্চল স্যারের মধ্যে একটা স্পেশাল জিনিস হচ্ছে উনি আমাদেরকে ফিল্ড ওয়ার্ককে ডাইরেক্ট ছেড়ে দিচ্ছে। সে কিন্তু আমাদেরকে মানে টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে অত ইয়ে করে না, জাস্ট গো আউট দেয়ার, মানে জাস্ট ডু ইট। সো ওই জিনিসটা থেকে হয়েছে কি মানে উই পুশ দ্য বাউন্ডারিজ, উই পুশ দ্য লিমিটস, এন্ড আমরা নিজেদের থেকে টেস্ট করে করে আমরা নিজেদের থেকে বেস্টটা বের করে এক্সপ্লোর করা শুরু হয়েছে। রাইট। সো ওইখান থেকে আমি বলবো যে চঞ্চল স্যারের একটা অনেক বড় একটা অবদান আছে এটার মধ্যে ডেফিনেটলি। উনি আমাকে অনেক ইন্সপায়ার করেছেন। তারপর ওইখান থেকে কিছুদিন ফটোগ্রাফি করতে করতে আমার মানে দেখছি সবাই ইন্সপায়ার করছে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে। তো কাজও তখন আর একটু অমনোযোগী হয়েছি মনে হয় কাজে, তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটা মাস্টার্স করে আসি, আর মাস্টার্সের সাথে সাথে কিছু ফটোগ্রাফিও করে আসি, এটা অন্য কোনো একটা ডিফারেন্ট জায়গায় গিয়ে দেখি। তো এর জন্য তখন আমি ডিসাইড করলাম যে টাসমানিয়াতে যাব, এবং ওখানে যাওয়ার one of the prime reasons was to photograph aurora australis. রাতের বেলা যখন অনেক রেয়ার একটা বিষয়, যেটা প্রথম পিকচার যেটা আমরা দেখলাম, এটা শুধু আপনার নর্থ পোলে দেখা যায় এবং সাউথ পোলে দেখা যায়, আমাদের ম্যাগনেটিক পোলার রিজনস গুলো দেখা যায়। সো সূর্য থেকে যখন আপনার যখন কোনো কসমিক রেজ গুলো আসে আমাদের আর্থের অ্যাটমসফিয়ারের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তখন এখানে এই কালারফুল ডিসপ্লেস গুলো দেখা যায়। সো ওই একটা জিনিস আমাকে খুবই টানছে ওই জায়গায়, ওই জায়গাটা এর জন্য আমার কি মাস্টার্স করতে যাওয়া, সাথে আরো অন্যান্য জায়গায় যাওয়া হয়েছে। একটু ছোট করে জানতে, বাসা থেকে কি জানতো ঠিক এই কারণেই তাসমানিয়া যাচ্ছে ছেলে মাস্টার্স করতে? বাসায় মোটামুটি সবাই জানে যে আমি একটু অন্যরকম, একটু পাগল, অন্য এই ফটোগ্রাফির জন্য মানে আমাকে আটকাতে পারে না, সবসময় সবকিছুতেই বাধা দেওয়ার চেষ্টা করে, বিকজ প্যারেন্টসরা তো চাবে যে আমি যেন সবসময় সেফ থাকি। রাইট। সো আমি জানি বাবা মা হয়তো এখন এটা শুনছে, তারা সবসময় আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। কিন্তু আমি চঞ্চল স্যার থেকে যেটা বলছিলাম যে মানে উনি আমাকে ওই মোটিভেশনটা দিয়েছে, উনি আমার একটা বাবার মতোই। তো উনি ওই মোটিভেশনটা দিয়েছে যে যাও, গো আউট দেয়ার, ডু ইট। সো ডেফিনেটলি ইট হেল্পড। আচ্ছা, আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই এটার মাঝখানে, যেহেতু তুমি বলে যে বাবা মা চায় যে ছেলে সেফ থাকুক, তো ছেলে কি ফটোগ্রাফি করতে গিয়ে কখনো এরকম কোনো সিচুয়েশনের মধ্যে পড়েছে যেখানে থেকে বাবা মার এই ভয়টা আরো একটু বেশি তীব্র হয়ে গেছে? এরকম তো ডেফিনেটলি হয়েছে। এখন এটা তো মানে অনেকগুলো এক্সাম্পল আছে, আমি একটা এক্সাম্পল যদি বলি, আচ্ছা আমি ব্লাডি একটা এক্সাম্পল বলি। আমার একটা এক্সকারশন, আমার একটা 16 ঘন্টা ট্রেকিং ছিল, ট্রেক আর হাইক মিলেই। তো ট্রেকিং করে যখন আমি ফিরছি ওই জায়গা থেকে, যখন গাড়িতে উঠবো, তখন কাপড় চেঞ্জ করতে গিয়ে দেখি কি গায়ে কমসে কম 20টা যোগ। হ্যাঁ, অ্যান্ড তখন আমাদের ওখান থেকে ড্রাইভ করে ব্যাক করতে হবে আরো 6 ঘন্টা, এবং গায়ের থেকে মানে আমরা তো খুব ঠান্ডা জায়গায় ছিলাম, পুরো গা কাভার ছিল মোটা কাপড় দিয়ে। খুলে দেখি যে ভিতরে পুরো ব্লাড, মানে একদম মানে পুরো বডি গড়গড় করে রক্ত পড়তেছে। তো এইভাবে এই অবস্থা নিয়েই আমরা ড্রাইভ করা শুরু করলাম। মানে ড্রাইভার ছিলাম, মানে গাড়ি চালাচ্ছিলাম আমি আর আমার একজন ফ্রেন্ড। তো আমরা এক্সচেঞ্জ করে করে গাড়িটা চালায় গেলাম। যখন একটা পয়েন্টে আসলাম যে মানে আমরা একটু চেঞ্জ করা লাগবে, এখন আমরা এই কাপড় নিয়ে চলতে পারতেছি না, কারণ গায়ে থেকে তো সমানে রক্ত পড়ছে। আমি একটা মোটেল পেলাম আমরা, যেখানে বললাম যে প্লিজ আমাদেরকে একটু টাইম দেন, আমরা একটু ওয়াশরুমটা ইউজ করে আমরা চেঞ্জ করবো। তখন বলছে আচ্ছা ঠিক আছে, ফাইন, জাস্ট ডু ইট, ইউ ক্যান গো হেড। তো আমরা গেলাম, একজন করে যাচ্ছি। তো আমি যখন বাথরুমে গেলাম দেখি যে বাথরুমটা পুরো সাদা টাইলস করা, আর কাপড়গুলো যখন খুলে চেঞ্জ করলাম, চেঞ্জ করে নতুন কাপড় মুখ হাত ধুচ্ছি, খুব তো মানে হাত পা কাঁপতেছে, গাছে রক্ত পড়ছে। তো পরে বাথরুমের চারপাশে তাকিয়ে দেখি কি সব জায়গায় রক্ত লেগে আছে, মনে হচ্ছে কি যে আমি কাউকে মার্ডার করে ফেলছি এখানে, মানে পুরো ক্রাইম সিন একটা। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি যদি এখান থেকে অ্যাকচুয়ালি এটা এভাবে ক্লিন না করে বের হয়ে যায়, তখন ব্যাপারটা অনেকটা এরকম হবে, হঠাৎ একটা মোটেলের মাঝখানে এসে এইভাবে একটা ব্লাড সিন কিরকম। পরে তারপর পুরো বাথরুমটা নিজে পরিষ্কার করে, what an experience. এই ছবিগুলো কি আজকে যে এক্সিবিশনটা হতে যাচ্ছে ওই সময়কার তোলা ছবিগুলো আজকে পাবো? ওই সময়কার কয়েকটা ছবি আছে। আচ্ছা, দর্শকদের সাথে একটু শেয়ার করে নিতে চাই। দর্শক, হেভেন অন আর্থ এই হিসেবে উসাইদের কিন্তু একটা এক্সিবিশন শুরু হচ্ছে আজ দৃক গ্যালারিতে, এবং কদিন চলবে উসাইদ নিজে একটু যদি? এটা চলবে হচ্ছে অগস্ট, আজকে তো শুরু হচ্ছে 31 তারিখ, এটা চলবে অগস্টের 4 তারিখ পর্যন্ত। 5 দিন ব্যাপী এটা চলছে। ঠিক ওই এক্সিবিশনে বা ওই সময়কার কিছু ছবি কি আমরা পাবো ওই ব্লাডি এক্সপেরিয়েন্সের? ওইটার কিছু ছবি আছে, এবং আমি তো যেটা বললাম যে মানে দিস ইজ জাস্ট ওয়ান অফ দি এক্সপিরিয়েন্সেস। আমার আরো এরকম অনেক মানে আনইউজুয়াল এক্সপিরিয়েন্স গুলো আছে, যেগুলো আসলে আমার বাবা মাকে সবসময় অনেক টেনশনে রাখে। সো ডেফিনেটলি পাবে। আচ্ছা, তোমার এই যে ফটোগ্রাফি যে প্যাশনটা, তুমি কি ধরনের
মানে পিকচার বেশি তুলতে পছন্দ করো? তোমার সবগুলো আমরা দেখলাম যে অনেক বেশি মানে নেচার বেসড। জি জি আমার পোর্ট্রেটসও করা হয়। জি, আমার পোর্ট্রেটস আমি অ্যাকচুয়ালি অত বেশি এমফাসিস করি না, কারণ দেখা যায় যে পোর্ট্রেটটা না মানে ইট টেকস আ ম্যাটার অফ স্প্লিট সেকেন্ড অর ফিউ সেকেন্ডস। আর আমার মানে যে প্র্যাকটিসটা এটা হচ্ছে অনেক অ্যান্টিসিপেশন নিয়ে, অনেক প্ল্যানিং নিয়ে একটা জিনিস করে তারপর ওটার সাথে কাজ করা। সো মানে এটা মানে বলবো যে দুইটা কিন্তু দুই রকমের ফটোগ্রাফি, দুইটারই মানে দে হ্যাভ দেয়ার ওন মানে বিউটি অ্যান্ড এক্সপার্টিজ। সো আমারটা হচ্ছে মানে যেটা একটু টাইম নিয়ে একটু সময় নিয়ে চিন্তা করে অনেক বেশি মানে প্যাশন, পেশেন্স সবকিছু নিয়ে সে ওয়েট করে দেন গো ফর ইট। এবং এটা যখন একবার চলে যায় সিনটা, যদি সূর্য উঠে যায় তাহলে তো মিস হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয় আমি আবার তোমাকে এটা থামাচ্ছি। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে যখন কোনো একটা ছবি তুলতে যাও, এরকম কি হয় যে একটা সুন্দর জায়গায় গিয়ে সেই ছবিটা আমরা তুলছি, নাকি আগে মানে হয় ওই জায়গাটা তুমি ঘুরে আসলে তারপর মনে করলে যে না এটা খুবই পোটেনশিয়াল একটা স্পট পিক ছবি তোলার জন্য? ডেফিনেটলি, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। আমি সবসময় মনে করি যে আসলে একটা জায়গায় যদি দুইবার যাই তাহলে আমার আরেকটা জায়গা দেখা কম হয়ে গেল। কিন্তু ফটোগ্রাফির ক্ষেত্রে যেটা, যে আমি একটা জায়গায় যে একটা সেট আপ করবো, একটা প্রিপারেশন নিব, ওই জিনিসটাই পুরো একটা মানে আমার শিখতে হয় একটা নতুন জায়গায় গিয়ে যে কিভাবে প্রিপারেশনটা নিতে হবে। সো আমি ডেফিনেটলি সবসময় যেটা নতুন জায়গায় যাই আমি মনে করি যে আমার ডেফিনেটলি এখানে আরেকবার আসতে হবে, কারণ এখানে আমি আরেকবার আসলে আমি ছবিটা আরো ভালো করে তুলতে পারবো। বাহ, ইন্টারেস্টিং। খুব অনেক টাফ কিছু জিনিসগুলো জানলাম যে রেকি করে আমি দেখে নিই, আমি প্ল্যান করে নিই সব কিছু। তো এই প্ল্যানিং করে, এই রেকি করে এক একটা পুরো এরকম সফরের একবার ফটোগ্রাফি সেশন কতদিনের প্ল্যানিং এর প্রয়োজন পড়ে একটু যদি সাম করে আমাদের বলে দিন। মানে আমরা আসলে আমি মূলত জানতে চাই এত সুন্দর ছবির পিছনে কতদিনের শ্রম আছে? It's another very good question, thank you. এটা নিয়ে আমি বলতে চাই যে আমরা যদি এই জিনিসটাকে আমরা কেউই পার্সু করতে চাই, আমাদের ফার্স্ট অফ অল কিছু জিনিস জানতে হবে, যেমন ওই জায়গাটার ওয়েদারটা কেমন, ওই জায়গাটার ট্রেনটা কেমন, ওই জায়গাটার পানির অ্যাক্সেসিবিলিটি কেমন, ওখানে যদি এমন সিচুয়েশন হয় যে সার্ভাইভাল সিচুয়েশন হয়ে যাচ্ছে, ওইখানে খাবারের ব্যবস্থা কি, মানে কি খেতে হবে, হ্যাঁ সেটা কিভাবে খাবো, সেটার জন্য প্রিপারেশন কি। সো এই জিনিসগুলো ডেফিনেটলি মাথায় রাখতে হবে। এবং আশেপাশে যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা ইকোসিস্টেমটা কিভাবে কাজ করে, আমি কি কি জিনিস করলে ইকোসিস্টেমটা ক্ষতি হতে পারে, এই জিনিসগুলো জেনে রেখে আমাদের মানে নলেজটা রেখে অবভিয়াস জায়গাটা যেতে হবে। এবং অবভিয়াসলি যে জায়গাটা যাবো সেই জায়গাটার নেচারটাকে অলওয়েজ রেসপেক্ট করতে হবে। এই জিনিসগুলো ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং থিং। উস্তাদ, একটু জানতে চাই যে নেক্সট প্ল্যান কি, এরপরে কি করা হচ্ছে? আই মিন টু সে ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি নিয়ে বেসিক্যালি আমার তো বাকেট লিস্ট ইজ হিউজ, সো টু মেনি বাকেটস অলরেডি, রাইট। সো ডেফিনেটলি কয়েকদিন আগে একটা করে আসলাম, এটা আমার অনেক দিন ধরে আমার বাকেট লিস্টে ছিল। খাও sok নামে একটা জায়গা থাইল্যান্ডে, ইটস আ রিয়েলি ম্যাগনিফিসেন্ট প্লেস। আমি এটা অনেককে রেকমেন্ড করবো, বিকজ থাইল্যান্ডে বাংলাদেশের থেকে অনেক ট্রাভেলার্সরা যায় থাইল্যান্ডে। দেখা যায় যে হয়তো বিচেই সময় কেটে যাচ্ছে বা ব্যাংককে অনেক সময় কেটে দিচ্ছে, বাট ডেফিনেটলি এই জায়গাটা যদি আপনারা যেতে পারেন, খাও sok নামে একটা জায়গা, ইটস ম্যাগনিফিসেন্ট, খুবই সুন্দর, এটা এনজয় করবেন। আর সামনে ইনশাল্লাহ আমার যেই জায়গাগুলো যাওয়ার ইচ্ছা, ফার্স্ট আপ হচ্ছে ডলোমাইটস নামে একটা জায়গা, ইটালিতে একটা জায়গা, এটা খুব শার্প ফিচার্স একটা মাউন্টেনের, ওই মাউন্টেনের অ্যাডভেঞ্চারগুলো করার আমার ইচ্ছা। দেশ নিয়ে কোনো প্ল্যান আছে কিনা? দেশ নিয়ে ডেফিনেটলি আমার প্ল্যান আছে। আমি অ্যাকচুয়ালি কিছুদিন আগে সুন্দরবন থেকে হয়ে আসছি, সুন্দরবনে একটা ডকুমেন্টারি করে আসছি। ইনশাল্লাহ চেষ্টা করব এক্সিবিশনটার পরে হয়তো 1 মাস সময় নিয়ে ডকুমেন্টারিটা আমি ফাইনালি রিলিজ করব। অ্যান্ড আমার আসলে সুন্দরবন নিয়ে অনেক বেশি টান। আমার মানে বাসার থেকে তো মানে খুবই চাপ যে না সুন্দরবনে যেও না, বাঘের থেকে তো ভয় আরো বেশি হচ্ছে ডাকাতের। বাসা একটু বলে দেই, কারণ উসাইদ নামের মিনিং যদি ভুল না করি বাঘ, তবে টেনশন করার কিছুই নেই। রাইট। সো সুন্দরবন নিয়ে আমি একটা ডকুমেন্টারি করেছি। ওটার মেইন ফোকাসটা হচ্ছে আমাদের পাবলিক অ্যাওয়ারনেস জাগানো, যে কারণ সুন্দরবনে অনেক মানুষ ঘুরতে যায়, ওখানে গিয়ে কিন্তু মানুষ যে মানে ঢাকা শহরে যেভাবে চলছে, একটা প্যাকেটে একটা জুস খাচ্ছে, হ্যাঁ ধাপ করে রাস্তায় ফেলে দিচ্ছে, দ্যাট ইটসেলফ ইজ আ রং থিং টু ডু। হ্যাঁ, ওরা এটা কি করছে, সুন্দরবনে গিয়েই ওরা ট্রেলে ফেলে দিচ্ছে। এটা কি হচ্ছে, এই যে টক্সিক ওয়েস্টটা এখানে আমাদের সুন্দরবনে যে টাইডসগুলো আসে, জোয়ারগুলো আসে, এটা তো জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে, এবং এটা কি হচ্ছে আলটিমেটলি ওটা মাছের ভিতর যাচ্ছে বা কোনো অ্যানিমালসের ভিতর যাচ্ছে, যেটা হয়তো মানুষরাই খাচ্ছে। ইন্টারেস্টিং। সো
ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, কজ যেটা বলেছেন এটা আমার মনে হয় সবাইকে মাথায় রাখা উচিত। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সকালে এসে জয়েন করেছেন এবং আশা রাখছি এক্সিবিশন উড বি এ সাকসেস। দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথি উসাইদের সাথে, উসাইদ মাহমুদ, তিনি জানালেন এবং ইন্টারেস্টিং কিছু কথা বলেন। ইন্টারেস্টিং কথাগুলোর সূত্র ধরেই বলবো, তবে একটা ছোট বিদায় নিয়ে নিচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন।